দেখে নেব খেলার সময় শিরোনাম। অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা টাইগারদের। ডারউইনে প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট ও সুযোগ সুবিধায় মুগ্ধ তাইজুল। কারণ না জানিয়ে চুক্তিবদ্ধ আম্পায়ারের তালিকা থেকে শরীফুদ্দৌলা সৈকতকে বাদ দিল বিসিবি। 4 মাস ধরে বন্ধ বেতন, মেয়াদ শেষের আগেই ছাঁটাই সাইমন টফেল। এবছরই বাংলাদেশে আসতে পারেন কিলিয়ান এমবাপ্পে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে ফরাসি তারকাকে ঢাকায় আনতে চায় সরকার। দেশ জুড়ে ফুটবলের জোয়ার তুলতেই এমন পরিকল্পনা। সাফের আগে জাতীয় দলের কোচিং প্যানেলে 3 বিদেশিকে নিয়োগ দিল বিসিবি। 1 বছরের জন্য হবে চুক্তি, সেরা প্রস্তুতি নিশ্চিতের লক্ষ্য ফেডারেশনের। এবং মহা বিপদে ফিফা সভাপতি ইনফ্যান্তিনো। পুনর্নির্বাচনে ওয়েলসের সমর্থন হারানোর পর সরে দাঁড়াচ্ছে ইংল্যান্ডও। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উয়েফার। অস্ট্রেলিয়া সিরিজ থেকে নাহিদ রানার ছিটকে যাওয়াকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন তার শৈশবের কোচ আলমগীর কবির। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নাহিদ আরও সতর্ক থাকবেন বলে বিশ্বাস তার। এদিকে ওশেনিয়ান দেশটিতে নাহিদের বিকল্প হিসেবে নিজের আরেক শিষ্য মুশফিক হাসানকে একাদশে দেখতে চান তিনি। কোচের প্রত্যাশা, সুযোগ পেলে নাহিদের ঘাটতি কিছুটা হলেও পূরণ করতে পারবেন এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিনের মতো অনুশীলনে টিম বাংলাদেশ, অথচ যাকে ঘিরে এই সিরিজে হয়েছে সবচেয়ে বেশি আলোচনা সেই নাহিদ রানা মিরপুরে। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন হোম অফ ক্রিকেটে। ওশেনিয়ার দেশটিতে নাহিদকে বোলিং করতে না দেখার আক্ষেপে পড়েছেন অনেকেই। সেই তালিকায় বড় একটা নাম আলমগীর কবির। এদিন মিরপুরে ফিরেই নাহিদ দেখা করেছেন তার শৈশবের কোচের সঙ্গে। জানিয়েছেন অস্ট্রেলিয়াতে তার চিকিৎসার খুঁটিনাটি। তবে আক্ষেপ নয়, শিষ্যর অস্ট্রেলিয়ার খেলার সুযোগ হাতছাড়া হলেও ইতিবাচক থাকতে চান তিনি। মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুর বা না খেলতে পারাটা আমার কাছে মনে হচ্ছে গুড লাক। যে নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজেকে টেক কেয়ার করতে পারবে সে নিজেকে। যে ইনজুরটা হয়েছে, ইনজুর থেকে আর কখনো যেন না হয়, বা বিভিন্ন ইনজুর যে হয়ে আমরা পেস বলাররা হয় সেখান থেকে নিজেকে কীভাবে টেক কেয়ার করবে। এদিকে নাহিদের অনুপস্থিতিতে অভিষেকের অপেক্ষায় আছেন মুশফিক হাসান। এই পেসারও লম্বা সময় অনুশীলন করেছেন আলমগীর কবিরের অধীনেই। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিককে নাহিদের বদলি হিসেবে দেখতে মুখিয়ে তিনি। হয়তোবা নাহিদ রানা খান্তি পূরণ করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস যে ও সারপ্রাইজ কিছু একটা করবে। আমার বিশ্বাস এটা, কারণ হচ্ছে যে আমরা লোকাল ক্রিকেট যা খেলা দেখেছি, আমি লঙ্গার বাসন ম্যাচে এনসিএলে খেলা দেখছি, যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক, অনেক সময় অনেক দিন অনেকক্ষণ বোলিং করতে পারে। আমরা বিশ্বাস যখন যদি তাকে খেলায় ভালো কিছু করবে। অবশ্য শুধু নাহিদই নয়, শৈশব থেকে তার হাতেই বেড়ে উঠেছেন দেশসেরা আরেক পেসার শরীফুল ইসলামও। তিনিও থাকছেন না প্রথম টেস্টে, তবে ইতিমধ্যেই বল হাতে অনুশীলন শুরু করেছেন শরীফুল। তাই স্বস্তির হাসি এই কোচের মুখে। শরীফুলকে হয়তো পাবো না দুটাতে, কালকে দেখছি সে বোলিং করছে, সে ভালো আছে এবং কথা বলছি তার সাথে, সে অনেক ফিট। আমার বিশ্বাস যে ও হয়তো বা সেকেন্ড টেস্টে খেলতে পারবে। এটা আমাদের কাছে গুড লাক যে তাকে আমরা আবার সেকেন্ড ম্যাচে আমরা পাচ্ছি। টাইগার ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কবে নাগাদ মাঠে ফিরছেন নাহিদ? কোচ আলমগীর কবির জানিয়েছেন ইনজুরির ধাক্কা সামলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই 22 গজে ফের দেখা যাবে নাহিদকে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ারের তালিকা থেকে বাদ দেয়া হলো শরীফুদ্দৌলা সৈকতকে। কোনো ধরনের কারণ না জানিয়ে গত এপ্রিল থেকে তাকে বেতন দিচ্ছে না ক্রিকেট বোর্ড। আর এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার। একইভাবে ছাঁটাই করা হয়েছে সাইমন টফেলকে। মেয়াদ পূরণের আগেই প্রায় 1 কোটি টাকা ভর্তুকি দিয়ে তাকে বিদায় জানিয়েছে বিসিবি। তাওহিদ হৃদয়ের সঙ্গে বিবাদে জড়ানোটাই কি তবে কাল হলো আইসিসির এলিট আম্পায়ার? অথচ বিসিবির চুক্তি থেকেই বাদ শরীফুদ্দৌলা ইবনে সৈকত। এপ্রিলের পর উনি বেতন পাচ্ছে না, এটা আমিও জানি, ট্রু। তার মানে হচ্ছে এপ্রিলের পর ওনার এক্সটেনশন হয় নাই, রিনিউ হয় না আর কি চুক্তিটা। তবে বিসিবির এমন ব্যাখ্যা অযৌক্তিক। চুক্তি শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে, আর সৈকত বেতন পেয়েছেন চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত। অর্থাৎ চুক্তির নবায়ন নয়, বরং বরখাস্ত করা হয়েছে আইসিসির এলিট প্যানেলে থাকা এই আম্পায়ারকে। কন্ট্রাক্টের মেয়াদি তো ছিল ডিসেম্বর পর্যন্ত 25, তাহলে আমার কন্ট্রাক্ট রিনিউ হয় না। উই ডোন্ট ওয়ান্ট ইওর সার্ভিস, তার মানে আমার টার্মিনেট করা হয়েছে।
প্রথম বাংলাদেশি হিসেবে এলিট আম্পায়ার লিস্টে ঢোকা, বিশ্বকাপে ম্যাচ পরিচালনা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটে যিনি লাল সবুজের প্রতিনিধি, এমন আচরণে তিনি রীতিমতো হতভম্ব। এটা কি কোথাও কোনো ভাবে জানানো হয়েছে? এটা কি একটা গেজেট হবে না, মানে অফিসিয়াল হবে না? দিস আর দ্য ডিসিশন হ্যাজ বিন মেড। আই শুড গেট দ্য মিনিমাম রেসপেক্ট। শুধু সৈকত নন, তামিম ইকবালের বোর্ড ছেটে ফেলেছে সাইমন টফেলকেও। 2 বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ শুরু করেছিলেন। মূল লক্ষ্যটা ছিল স্থানীয় আম্পায়ারদের উন্নতি। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপ আর ম্যাচ রেফারিদের নিয়েও কাজ করছিলেন। টানা 5 বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা এই অজি। সবশেষ বিপিএলেও আম্পায়ারদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন টফেল। তাতে উন্নতিও আসে। ইতিহাসের অন্যতম স্বচ্ছ সংস্করণের দেখা পায় ক্রিকেট প্রেমীরা। ঘরোয়া ক্রিকেটেও আসে বড় পরিবর্তন। তবে বিসিবির চেয়ারে বদল আসার পরেই টফেলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত, আর তাতে প্রায় 1 কোটি টাকা অপচয় হচ্ছে ক্রিকেট বোর্ডের। অ্যাসেসমেন্ট রিপোর্ট দিতে পর্যাপ্ত সময় না পাওয়ায় টফেলের এত সব সেমিনার আর ওয়ার্কশপ থেকে প্রাপ্তি নেই কোনো। সৈকত টফেল অধ্যায় শেষ হওয়ায় ঘরোয়া ক্রিকেট আবারও পুরনো রূপে ফেরার অপেক্ষায়। সেই সাথে কপাল পড়ছে লোকাল আম্পায়ার আর ম্যাচ রেফারিদের। এখন থেকে ঢাকার প্রভাবশালী ক্লাবগুলোর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার আগে যদি কিন্তু অনেক কিছুই ভাবতে হবে তাদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে এমন কথা জানান তিনি। এ সময় শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সমাজের নানান সমস্যা দূর করা সম্ভব জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। আর দেশ জুড়ে এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। সভায় জানানো হয়, সেপ্টেম্বরে এই প্রতিযোগিতায় প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের 1,74,00,000 শিক্ষার্থী অংশ নেবে। সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক। প্রত্যেকটা টিম, স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম, যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। প্রত্যেকটা উপজেলায় যখন এই কাজটা হবে, এরপর যখন সেটা আবার চলে আসবে জেলা পর্যায়ে, তারপর এটা যখন আসবে জাতীয় পর্যায়ে, এরপর যখন এটা একটা চূড়ান্ত একটা ঘোষণার মধ্যে আসবে, এই পুরো তৎপরতাটা যখন জাতির সামনে হাজির হবে প্রচার মাধ্যমে, ওই শিক্ষক, ওই শিক্ষার্থী, ওই ছাত্র ছাত্রী, তার মধ্যে যে মনোযোগ তৈরি হবে। দেশজুড়ে ফুটবলের নতুন জোয়ার তুলতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকায় আসছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপে। দেশব্যাপী আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে দেশের তরুণদের মধ্যে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন শাহে আলম। 2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। জিতে নিয়েছিলেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। 4 বছর পর মরুর বুকে আরও পরিণত, আরও ক্ষিপ্র হয়ে ফেরেন ফরাসি তারকা। লুসেইলের ফাইনালে হ্যাটট্রিক গড়ে শিরোপার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন দলকে। তবে আর্জেন্টিনার কাছে হৃদয় ভাঙে ফ্রান্সের। শিরোপা না জিতলেও গোল্ডেন বুট ও সিলভার বল হাতে উঠেছিল এমবাপ্পেরই। টানা 3 বিশ্বকাপে দলকে ফাইনালে তুলে ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় ছিলেন। তবে 2026 বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালে হেরে বিদায় নিলেও 10 গোল করে এমবাপ্পে গড়েন ইতিহাস। এবারও গোল্ডেন বুট তারই দখলে। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে 22 গোল করে সর্বোচ্চ স্কোরারও এখন এমবাপ্পে। কেমন হবে ফুটবল দুনিয়ার এই নক্ষত্র যদি ঢাকায় পা রাখেন? স্বপ্ন নয়, সত্যি। দেশের তরুণ ফুটবলারদের মাঝে ফুটবল নিয়ে উৎসাহ ও উদ্দীপনা তৈরির লক্ষ্যে এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে এমন পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কর্মকর্তা আমি দেখানো
তিনি জানান সরকারের লক্ষ্য সারা দেশে ফুটবলকে আরো জনপ্রিয় করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি করা। সে লক্ষ্যেই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার পরিকল্পনা করা হয়েছে, তবে এখনো এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সভায় প্রতিযোগিতা সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের উপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে চাই। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সারা দেশে ছড়িয়ে দেয়া হবে বলেও জানান শাহে আলম। বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে সুযোগ দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত 4 থেকে 5টি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তাদেরকে যেন জাতীয় পর্যায়ে আমরা স্বীকৃতি দেই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সাফের আগে জাতীয় দলের কোচিং প্যানেলে 3 বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। হামজাদের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে জার্মান রেইনহার্ড কার্ল স্টাম্ফকে। এছাড়া আরেক সহকারী কোচের দায়িত্বে থাকবেন ভিয়েতনামের এনগুয়েন হুয়াংল্যান। এছাড়া গোলরক্ষক কোচ হিসেবে আরেক জার্মান ক্রিস্টিয়ান বারবুকাসকে নিয়োগ দেবে বাফুফে। আগামী 1 বছরের জন্য এই 3 কোচের সঙ্গে চুক্তি করবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন থমাস ডুলি। এই মার্কিন কোচের অধীনে ইউরোপিয়ান টিম সান মারিনোকে হারিয়েছে হামজা সুমিত্রা। ডুলির লক্ষ্য এবার সাফের শিরোপা, আর এই টুর্নামেন্ট সামনে রেখে পূর্ণতা পাচ্ছে জাতীয় দলের কোচিং প্যানেল। নতুন করে থমাস ডুলির কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন 3 বিদেশি কোচ। এর মাঝে 2 অ্যাসিস্ট্যান্ট কোচ ছাড়াও রয়েছেন একজন গোলকিপার কোচ। ডুলির সঙ্গে জাতীয় দলের প্রত্যেক ম্যাচের আগে খণ্ডকালীন সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে জার্মান কোচ রেইনহার্ড কার্ল স্টাম্পকে। 64 বছর বয়সী সাবেক এই সেন্টার ব্যাকের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাব আল ইত্তিফাকের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড় হিসেবে গালাতাসারাই এএফসি কোলনে খেলেছেন উয়েফার প্রফেশনাল লাইসেন্সধারী এই কোচ। গোলকিপার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস্টিয়ান বারবুকাস। 49 বছর বয়সী এই কোচ ইউরোপের বিভিন্ন ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেছেন। 2003 সাল থেকে শুরু হয় তার কোচিং ক্যারিয়ার। উয়েফার এ লাইসেন্সধারী বারবুকাসের জার্মানির বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ভিয়েতনামের এনগুয়েন হুয়াংল্যানও যুক্ত হতে যাচ্ছেন ডুলির কোচিং প্যানেলে। গায়ানা জাতীয় ফুটবল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ ভিয়েতনামের 2য় বিভাগের ক্লাব ব্যাচনিন এফসির সহকারী কোচ ছিলেন ল্যান। ন্যাশনাল টিম একজনকে মিটিং করে 2জন সহকারী কোচ, একজন গোলকিপার কোচ নিলাম, অলরেডি নিয়েছি, অলরেডি ডান। 2টা কোচ অলরেডি আমরা নেওয়ার পরও সে বলতেছে বাংলাদেশের লোকাল কোচ 3-4টা কোচ আমার লাগবে। শুধুমাত্র জাতীয় দলের ম্যাচেই সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে রেইনহার্ড কার্লকে। অন্যদিকে জাতীয় দলের পাশাপাশি খেলোয়াড় বাছাই ও বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ করবেন হুয়াংল্যান। নতুন 3 কোচের সঙ্গে 1 বছরের চুক্তি করতে যাচ্ছে ফেডারেশন। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পের আগেই তারা যোগ দেবেন দলের সঙ্গে। খুব তাড়াতাড়ি আসবে, ও ডিল ডান হয়ে গেছে। আমাদের মিটিংয়ে আমরা ফাইনাল করে দিয়েছি। এখন ওদের সাথে টাকা পয়সা লেনদেন করে হয়তো চলে আসবে, সেপ্টেম্বরের আগে আসবে। এছাড়া সহকারী কোচ হিসেবে হাসান আল মামুন আপাতত থাকবেন দলের সঙ্গে। সাফের আগে ন্যাশনাল টিমস কমিটির কাছে আরও 2জন কোচিং স্টাফ চেয়েছেন থমাস ডুলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের এশিয়ান কাপ বাছাই মিশনকে সামনে রেখে শিগগিরই ক্যাম্পে যোগ দেবেন যুক্তরাজ্য প্রবাসী উইঙ্গার অ্যাডাম আব্বাস। এছাড়া থাইল্যান্ডের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সোমবার ফুটবল ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে এসব তথ্য জানান কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। তবে ক্যাম্পে থাকা আরেক প্রবাসী ফুটবলার মাহি ইনজুরিতে পড়লেও টুর্নামেন্ট শুরুর আগে সেরে উঠবেন বলে আশাবাদী ফেডারেশন। এছাড়া সভায় অনূর্ধ্ব 20 দলের পাশাপাশি অনূর্ধ্ব 17 দলের এশিয়ান কাপ বাছাই নিয়েও আলোচনা হয়। প্রাথমিকভাবে 65 থেকে 70 জন ফুটবলার নিয়ে অনূর্ধ্ব 17 দলের ক্যাম্প শুরু হতে পারে। এদিকে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 15 দল। আন্ডার 20 জন্য আমরা থাইল্যান্ডের ব্যাংককে এমিরেটসের যে আন্ডার 20 টিম, ইউনাইটেড আরব এমিরেটসের, দে উইল বি কামিং টু ব্যাংকক। আমাদের টিমও যাচ্ছে ওখানে। তো ওইখানে 18 থেকে আমরা তাদের সাথে একটা ফ্রেন্ডলি খেলবো। জিদান ইউসুফ, মোহাম্মদ মাহি খান, এহসান মল্লিক,
ফারজাদ আফতাব এবং আদম আব্বাস। অতি লোভে তাঁতি নষ্ট, বাংলা এই প্রবাদটি যেন সত্যি হয়ে গেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর জীবনে। ফিফা বিশ্বকাপের সত্য বিক্রির পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর পরেও তার প্রতি গ্রহণযোগ্যতা নিয়ে এখনো শঙ্কায় অংশীজনেরা। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো পুনর্নির্বাচনের সমর্থন থেকে নিজেদের নাম প্রত্যাহার করল ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস। 2 সপ্তাহ আগেও ফিফা সভাপতির চেয়ার নিয়ে কোনো সংশয় ছিল না জিয়ান্নি ইনফান্তিনোর, কিন্তু প্রেক্ষাপট বদলে যেতে বেশি সময় নেয়নি। বিশ্বকাপের সত্য বিক্রির এক আইডিয়াই কাল হলো ইনফান্তিনোর। গেল 18 জুলাই এই পরিকল্পনার কথা জানায় ফিফা। 211 সদস্য সংস্থাকে পাঠানো চিঠিতে জানানো হয় বিশ্বকাপ সহ ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠন করা হবে। সেই কোম্পানির সীমিত সংখ্যক শেয়ার বিক্রি করে প্রায় $4.2 বিলিয়ন আয় করবে ফিফা, যা বিনিয়োগ করা হবে ফুটবলের উন্নয়নে। 28 জুলাই পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে সামনে আনতেই বদলে যায় দৃশ্যপট। ইউরোপের ফুটবল কর্তারা এটিকে শুধু একটি ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে দেখেননি, ফুটবলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে বড় ঝুঁকি হিসেবেও আখ্যা দেয়া হয়। উয়েফা জরুরি বৈঠক ডাকে, শুরু হয় তীব্র বিরোধিতা। প্রয়োজনে ফিফা সব টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয় উয়েফা। ইউরোপের মতোই ফিফার এই পরিকল্পনার বিরোধিতা করে এএফসি ও কনকাকাফ। চাপের মুখে 31 জুলাই পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইনফান্তিনো, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। সদস্য দেশগুলোর আস্থা ফেরাতে পারেননি ইনফান্তিনো। এরপর সবচেয়ে বড় ধাক্কাটা খান ফিফা সভাপতি। ফিফার প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহার করেছে ফুটবল অ্যাসোসিয়েশনস অফ ওয়েলস। তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মতে ফুটবল নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে সদস্যদের সঙ্গে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল তা হয়নি, আর সে কারণেই তারা আর ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা রাখতে পারছেন না। অথচ ফিফার 211 সদস্যের মধ্যে 200টিরও বেশি ফুটবল সংস্থা জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থনে চিঠি দিয়েছিল। এর মধ্যে ছিল উয়েফার 55 সদস্যের মধ্যে 52টি। সাম্প্রতিক সময়ে সুশাসন, নেতৃত্ব, অংশীজন ব্যবস্থাপনা এবং বিচক্ষণতার ঘাটতির কারণে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আমাদের আস্থা আর নেই। এদিকে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। সংস্থাটির পক্ষ থেকে ইনফান্তিনোকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে বলা হয়েছে বিতর্কিত এই প্রকল্প সংক্রান্ত কোনো নথি যেন কোনোভাবেই নষ্ট করা না হয়। বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প ভেস্তে যাওয়ার পর উয়েফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের অংশ হিসেবে ফিফা এবং এর সভাপতির বিরুদ্ধে নিয়মিত আদালতে মামলা দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। নূরে জান্নাত, সময় সংবাদ। ফিফার ওপর চেপে বসেছে উয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক সত্য বিক্রির পরিকল্পনা থেকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সরে এলেও বিষয়টির শেষ দেখতে চায় ইউরোপ ফুটবল, আর তাই চলমান বিষয়ের কোনো নথি যাতে নষ্ট করা না হয় এই বিষয়ে কড়া ভাষায় চিঠি দিয়েছে ফিফাকে এবং একই সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। যদিও উয়েফার এই চিঠির কোনো জবাব দেয়নি ফিফা। ফিফা বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটেছে ফিফা। তবুও ফুটবল নিয়ন্ত্রক সংস্থার পিছু ছাড়ছে না উয়েফা। সেটা ছাড়বেই বা কি করে? বিগত সময়ে আলেকজান্ডার সেফেরিনকে যে ভালোই ভুগিয়েছেন ইনফান্তিনো, সুযোগ পেয়ে তাই ফিফার উপর রীতিমতো চেপে বসেছে উয়েফা। প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রজেক্টে দুর্নীতির গন্ধ পেয়েছে ইউরোপ ফুটবলের সর্বোচ্চ প্রতিষ্ঠান, আর তাই এফএফই ডেভেলপমেন্টের শুরু থেকে যত আলোচনা কিংবা মেইল চালাচালি হয়েছে তার সবকিছুই সংরক্ষণ করতে ইনফান্তিনোকে চিঠি দিয়েছে উয়েফা। এর ব্যত্যয় হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের। ফিফাকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে সব নথি ও ইলেকট্রনিকভাবে সংরক্ষিত তথ্য শনাক্ত ও খুঁজে বের করে সংরক্ষণ করা হয়। এই নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট কোনো নথি ধ্বংস, মুছে ফেলা, পরিবর্তন, গোপন বা হারিয়ে গেলে তা প্রমাণ নষ্ট করার শামিল হতে পারে। সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার উয়েফার আছে।
শুধু জিয়ান্নি ইনফান্তিনো নন, ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম, গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার সহ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও প্রাসঙ্গিক নথি সংরক্ষণের নির্দেশ দিতে ফিফাকে চিঠি দিয়েছে উয়েফা। একই চিঠি পাঠানো হয়েছে এফএফই প্রজেক্টের সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে আলোচনায় আসা জশুয়া কুশনার, গ্রেগ ম্যাফেই, জেপি মর্গান ও ওপেন ইকোনমিক্সের কাছেও। তবে উয়েফার এই চিঠির প্রেক্ষিতে কি অবস্থান নিয়েছে ফিফা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এমনকি ইউরোপের নামকরা একটি গণমাধ্যম তা জানতে চাইলেও কোনো সাড়া দেয়নি ফিফা। গত 28 জুলাই বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য এফএফই নামে স্বতন্ত্র কোম্পানি খুলে সেটির একটি অংশ বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয় ফিফা। এটিকে বিশ্বকাপ বিক্রির সঙ্গে তুলনা করে তীব্র বিরোধিতা শুরু করে উয়েফা। এস এম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির হাস্যকর পরিকল্পনা বাতিল করলেও ফুটবল সমর্থকদের বিশ্বাস ফেরাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন, এমনটাই মনে করেন সংস্থাটির সাবেক সহ-সভাপতি জিম বয়েস। আগামী কংগ্রেসেই ইনফ্যান্তিনোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। 420 কোটি মার্কিন ডলারের প্রস্তাব। ফুটবলকে বিক্রি করতে অর্থের অঙ্কটা সম্ভবত যথেষ্ট ছিল, অন্তত ইনফান্তিনোর কাছে তো অবশ্যই। তা না হলে নতুন এক বাণিজ্যিক সত্তা গঠন করে বিশ্বকাপ সহ ফিফা টুর্নামেন্টের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা এত সহজ নয়। তবে আপাত দৃষ্টিতে ফুটবলটা বেঁচে গেল। উয়েফা, কনকাকাফ এবং এএফসির বয়কটের হুমকির মুখে পিছপা হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো, কিন্তু দুনিয়া জুড়ে ফিফার যে ক্রেডিবিলিটি আর ভাবমূর্তি নষ্ট হলো তা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন স্টেক হোল্ডাররা। আমার মনে হয় কাতার বিশ্বকাপের পর থেকে এবং বিশেষ করে এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর ক্ষমতার দাপট জিয়ান্নির মাথায় চড়ে বসেছে। আমি সত্যি মনে করি এই বিনিয়োগ পরিকল্পনার পেছনে ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে একটা যোগসাযোগ ছিল। সাবেক ফিফা সহসভাপতি জিম বয়েস সোজা সাপটা ভাষায় এই প্রস্তাবকে বলেছেন হাস্যকর। নন প্রফিটেবল সংস্থা হিসেবে পরিচিত ফিফার বাইরের বিনিয়োগকারীদের কোনো জায়গা হতে পারে না বলে মনে করেন তিনি। এই এক সিদ্ধান্তে সাধারণ সমর্থকদের মনে যে বড় আঘাত লেগেছে এবং ফিফার প্রতি আস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা পুনরুদ্ধারে এখন বিশাল সংস্কারের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন বয়েস। আমার মনে হয় সাধারণ ফুটবল সমর্থকরা এই ঘটনায় অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ। তারা দেখতে চায় এখন কিভাবে এই ক্ষতিপূরণ করা হয়। ফিফা সভাপতির পদটি অত্যন্ত সম্মানজনক। এখন তিনি যদি নিজের পদ ধরে রাখতে চান তবে এই হাস্যকর প্রস্তাবের মাধ্যমে যে ক্ষতি হয়েছে তা মেরামতে তাকে অবিলম্বে কাজ শুরু করতে হবে। 2016 সালে দায়িত্ব নেয়ার পর টানা 3 মেয়াদে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন চ্যালেঞ্জের মুখে। আগামী বছর মরক্কোতে বসছে ফিফার পরবর্তী নির্বাচন। ধারণা করা হচ্ছে সেখানেই জবনিকাপাত ঘটবে ইনফান্তিনো অধ্যায়ের, কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্তাগ্লিয়ানি। এতে কোনো সন্দেহ নেই যে এটি ইনফ্যান্তিনোর জন্য অত্যন্ত বড় একটি ধাক্কা। বিশ্বকাপের আগে ধারণা করা হয়েছিল তিনি বেশ ভালো ব্যবধানেই জিতে আসবেন, কিন্তু এখন সে অবস্থা নেই। মরক্কোতে হয়তো আমরা নতুন কাউকে পাবো। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি সমর্থকের ক্ষোভ প্রশমন আর ফুটবলের ঐতিহ্য রক্ষা করে ফিফা কি পারবে হারিয়ে যাওয়া গৌরব আর বিশ্বাস ফিরিয়ে আনতে? উত্তর দেবে সময়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যালন ডিওর জয়ের দৌড়ে তরুণদের সঙ্গে লড়ছেন লিওনেল মেসি। ইংলিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সেরা 10 জনের তালিকায় তরুণ ইয়ামাল, ভিনিসিয়াস, এমবাপ্পেদের সঙ্গে রয়েছেন এলএম10। এই লিস্টে সবার উপরে বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। বয়সটা 39। আগের মতো ফুটবল মাঠে দৌড়ান না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফুটবল মাঠে হেঁটে বেড়ানো লিও এখন আরও টেকনিক্যালি প্রতিপক্ষকে চেপে ধরেন। 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এলএম10 এখন খেলছেন শুধুই উপভোগের জন্য। তবুও উত্তর আমেরিকা বিশ্বকাপে গিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে 8 গোল করেন তিনি। তাতেই বিশ্বকাপের শেষে চলতি বছরে ব্যালন ডিওর জয়ের আলোচনায় চলে আসেন মেসি। আবারও ব্যালন ডিওর জিততে পারেন এমন সম্ভাব্য ফুটবলারের নাম প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সেখানে তরুণ ইয়ামাল, ওলিসে, ভিনিসিয়াস আর অভিজ্ঞ রদ্রি, হ্যারি কেইনদের সঙ্গে টক্কর দিচ্ছেন বুড়ো মেসি। এই তালিকায় যিনি ইউরোপের বাইরে খেলা একমাত্র ফুটবলার।
যুক্তরাজ্যের গণমাধ্যমটি ব্যালন ডি'র জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে রদ্রিকে, যিনি পুরো বিশ্বকাপে স্পেনের শক্তিশালী ডিফেন্সকে সুরক্ষা দেওয়ার সঙ্গে মাঝমাঠ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ করেছেন। তবে তার দক্ষতায় স্পেনের ঘরে গেছে দ্বিতীয় শিরোপা, আর তাতেই সবাইকে অবাক করে মেসিকে পেছনে ফেলে রদ্রি বাগিয়ে নিয়েছেন বিশ্বকাপের গোল্ডেন বল। এই পারফরম্যান্সই তাকে ব্যালন ডি'র পুনরুদ্ধারে এগিয়ে রাখবে। তালিকার দ্বিতীয় নাম ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। গেল মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। ক্লাবে সব প্রতিযোগিতা মিলে 61 গোল করা কেইন বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে 6 গোল করে 1998 সালের পর বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে সেরা সাফল্য এনে দিয়েছেন 33 বছর বয়সী এই ফরোয়ার্ড। পরের নামটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের ওয়ান্ডারকিড লামিন ইয়ামালের। ইনজুরি ভুগিয়েছে, তবে বিশ্বকাপে স্প্যানিশদের বড় আস্থার জায়গা ছিল ইয়ামালকে ঘিরে। তারপরে আছেন উত্তর আমেরিকা আসরে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরে 10 গোল করে এই ফরাসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। 5 নম্বরে মেসির পর স্থানটি বর্তমান ব্যালন ডি'র জয়ী ওসমান দেম্বেলের। গত মৌসুমে পিএসজিকে লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দেম্বেলে। ব্যাক টু ব্যাক এই পুরস্কার জেতার সম্ভাবনায় সেই সঙ্গে যুক্ত হয়েছে তার বিশ্বকাপের পারফরম্যান্স। 28 বছর পর বিশ্বকাপে এসে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন নরওয়ের আর্লিং হল্যান্ড। তিনি ইন্ডিপেন্ডেন্টের তালিকায় আছেন 7ম স্থানে। হল্যান্ডের পরে আছেন জুড বেলিংহাম ও মাইকেল অলিসে। তালিকার সবার শেষে ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। জিহাদ আল হাসান, সময় সংবাদ। আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মাঝে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরলেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও মাদ্রিদিস্তাদের ডেরায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে এখনও সুনির্দিষ্ট আলোচনা হয়নি। ভিনির পাশাপাশি হোসে মরিনিওর অধীনে রিয়ালে প্রথমবারের মতো অনুশীলন করেছেন বার্নার্দো সিলভা। এদিকে তুরস্কের ক্লাবে পাড়ি জমাতে পারেন মোহাম্মদ সালাহ। বড় অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি প্রাইভেট জেট নিয়ে মিশরীয় তারকার জন্য অপেক্ষা করছে ট্রামজনস্পর। ভিনিসিয়াস জুনিয়র কি রিয়াল মাদ্রিদে থাকছেন নাকি থাকছেন না? ইদানিং ইউরোপীয় ক্লাব ফুটবলে বহুল উচ্চারিত এক প্রশ্ন। একদিন খবর বের হয় স্প্যানিশ ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করছেন ব্রাজিলিয়ান তারকা, পরদিনই জোর গুঞ্জন আর্সেনালে পাড়ি জমানোটা কেবল সময়ের ব্যাপার। এসবের মাঝেই রিয়ালের অনুশীলনে ফিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ভিনি। বিশ্বকাপের পর থেকে ছুটি কাটিয়েছেন ভিনিসিয়াস। তার ভবিষ্যৎ নিয়ে যখন নানা মহলে নানা কথা, তখনই ফিরলেন মাদ্রিদে। কালক্ষেপণ না করে মেডিকেল চেক আপ সেরে লস ব্ল্যাঙ্কোসের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে নেমে পড়েন। শোনা যাচ্ছিল বর্তমান চুক্তির মেয়াদ আরও 1 বছর বাকি থাকলেও ক্লাবের শর্ত না মানলে সেলেসাও স্টারকে ছেড়ে দিতে প্রস্তুত রিয়াল। নতুন কন্ট্রাক্টের ব্যাপারে আলোচনার জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ভিনির এজেন্টের মিটিং কবে হতে পারে তাও নিশ্চিত নয়। এর মাঝেই কোচ হোসে মরিনিওর অধীনে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের প্রথম অনুশীলন ভক্তদের আশাবাদী করে তুলেছে। ভিনির সঙ্গে ভালদেবেবাসে মরিনিওর অধীনে প্রথমবারের মতো অনুশীলন করেছেন নতুন সাইনিং বার্নার্দো সিলভাও। ম্যানচেস্টার সিটিতে 9 বছরের সফল ক্যারিয়ার শেষে ফ্রি এজেন্ট হিসেবে রয়্যাল মাদ্রিদে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা। স্বদেশি কোচ মরিনিওর প্ল্যানে ভালোভাবেই আছেন এই রাইট উইঙ্গার। রদ্রিগো ও মাস্তান্তুয়ানো ওই পজিশনে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ, তাই সিলভার কাঁধে থাকছে গুরু দায়িত্ব। ভিনি সিলভারা ইউরোপের টপ লিগের ময়দানে থাকলেও মোহাম্মদ সালার ক্ষেত্রে পাল্টে যেতে পারে দৃশ্যপট। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএল জেতানো তারকার পরবর্তী গন্তব্য হতে পারে তুরস্ক। মিশরীয় অধিনায়কের জন্য মেগা ডিল নিয়ে প্রস্তুত ট্রাবজনস্পর। 17 মিলিয়ন ইউরো বার্ষিক বেতনের পাশাপাশি বোনাস, প্রস্তুত প্রাইভেট জেটও। শোনা যাচ্ছিল সালার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল আরেক তুর্কি ক্লাব বেসিকতাস। তবে গণমাধ্যমের নতুন খবর, ট্রাবজনস্পরের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে তার। এই মুহূর্তে ভ্যাকেশনে গ্রিসে আছেন সালাহ। সবকিছু ঠিক থাকলে বুধবার সেখান থেকে প্রাইভেট প্লেনে ইস্তাম্বুলে পা রাখবেন ইজিপশিয়ান স্টার। বাকসুম আলম খান, সময় সংবাদ। অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে অবশেষে চিলিয়ান ক্লাব কলো কলোতে যোগ দিলেন বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া। ভিসা সংক্রান্ত জটিলতার জন্যই চিলির সান্তিয়াগোতে পৌঁছাতে তার বিলম্ব হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে তার আগমনে উচ্ছ্বসিত কলো কলো সমর্থক। ভোজিনিয়ার মাধ্যমে ক্লাবটি বাড়তি পরিচিতি লাভ করবে বলে প্রত্যাশা তাদের।
কেপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়াকে নিয়ে এমন উন্মাদনা অনেকটা রূপকথার মতোই। সদ্য সমাপ্ত বিশ্বকাপের আগে যে ছিলেন মামুলি একজন কিপার, সেই কিনা এখন মস্ত তারকা। তাকে এক নজর দেখতে হোটেল প্রাঙ্গণে উপচে পড়া ভিড়, জার্সি ছুড়ে দিয়ে একটা অটোগ্রাফের জন্য ভক্তদের প্রাণান্ত চেষ্টা। গেল কয়েকদিন ধরেই ভজিনিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা চিলিয়ান টপ টায়ার ক্লাব কোলো কোলো সমর্থকদের। চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পরও সান্তিয়াগো আসতে তার সময়ক্ষেপণ। এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে গোপনে ভজি চুক্তি করেছেন মরক্কোর কোনো এক ক্লাবের সঙ্গে। অবশেষে সব সংখ্যা উড়িয়ে তিনি পা রাখলেন চিলিতে। ভজিনিয়াকে পেতে বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে চিলির সবচেয়ে সফল আর ঐতিহ্যবাহী ক্লাবটিকে। বিভিন্ন গণমাধ্যমে খবর, প্রতি মাসে কোলো কোলো তাকে পরিশোধ করবে $25,000, যা তার আগের ক্লাবের বেতনের তুলনায় প্রায় 5 গুণ। তারপরও আর্থিকভাবে লাভে থাকবে কোলো কোলো, কারণ কেপ ভার্দে গোলকিপারের বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে পুঁজি করে মোটা অঙ্কের জার্সি বিক্রির সম্ভাবনা তৈরি হয়েছে ক্লাবটির। আমরা তাকে এখানে দেখতে মুখিয়ে আছি, একই সঙ্গে চ্যাম্পিয়ন হিসেবেও তাকে দেখতে চাই। এরই মধ্যে প্রতিপক্ষের সঙ্গে বেশ ভালো পয়েন্টে আমরা এগিয়ে আছি, সুতরাং কলো কলো আবারও চ্যাম্পিয়ন হচ্ছে তা প্রায় নিশ্চিত। আর এটা হলে পরের বছর আমরা কোপা লিবার্তাদোরেস খেলতে যাব, সেখানে ভজিনিয়া আমাদের ক্লাবে খেলবে। বিষয়টা সত্যি অসাধারণ হবে। চিলিয়ান লিগে ভজিনিয়ার অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়ম বদল করে দেশটির ক্লাব কর্তৃপক্ষ। সব ক্লাব একত্রা হয়ে সমর্থন আদায় করে জার্সির পেছনে ছোট্ট নানি নাম নিয়েই মাঠে নামবেন তিনি, যা থেকে আসলে বোঝা যায় কেপ ভার্দে গোলরক্ষককে পেতে কতটা ব্যাকুল হয়েছিলেন তারা। শুধু কলো কলো সমর্থন নয়, পুরো চিলির সমর্থকরাই তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বকাপে সে যা করেছে তারপর থেকে আমাদের অপেক্ষা। সত্যি কথা, তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। কলো কলো এখন তার প্রতিভা দেখার অপেক্ষায়। আমাদের বিশ্বাস সে ভক্তদের প্রত্যাশা পূরণ করবে। একজন ইলেকট্রিশিয়ান কিংবা বাস ড্রাইভার থেকে ভজিনিয়ার তারকা বনে যাওয়া গোটা ফুটবল বিশ্বেই একটা অনুপ্রেরণার গল্প। তাকে চিলিকে রাখতে আপাতত 18 মাসের চুক্তি করেছে কোলো কোলো। এসএম ইকবাল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। যুক্তরাষ্ট্রের অফ স্পিনার বদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতি বিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মার্কিন ক্রিকেটারের ওপর এমন নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে। আইসিসির দুর্নীতি বিরোধী বিধির 3টি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় রেড্ডিকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে 3টি। প্রথমত, মার্কিন এই ক্রিকেটার 2025 সালের আবুধাবি টি10 লিগের এক বা একাধিক ম্যাচের রেজাল্ট, অগ্রগতি বা অন্য দিক দিয়ে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। দ্বিতীয়টি হচ্ছে অন্য একজনের অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছেন। আর শেষেরটা হলো দুর্নীতি বিরোধী তদন্ত চলাকালীন নিজের মোবাইল ফোন থেকে তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য বা বার্তা মুছে ফেলে তদন্তে বাধা প্রদান করার অপচেষ্টা। গত বছরের নভেম্বরে তদন্ত চলাকালে এই ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল। তাই 2025 সালের 1 নভেম্বর থেকে তার 8 বছরের শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে। পাকিস্তান উইন্ডিজ টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ব্যাকফুটে সফররত পাকিস্তান। আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত 5 উইকেটে 239 রান করেছে ক্যারিবিয়ানরা। পোর্ট অফ স্পেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। যদিও 4 পরিবর্তনে মাঠে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাকিস্তান। ব্যক্তিগত 15 রানেই বিদায় নেন ক্যারিবিয়ান ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল। পরে কাভেম হজ আউট হন 10 রানে। মোহাম্মদ আলীর পর উইকেট নেন সাজিদ খান। পরে আমির জাঙ্গো, শেহোপ আর ব্র্যান্ডন কিং বিদায় নিলে বিপদে পড়ে উইন্ডিজ। উইকেট শিকারের মিছিলে যোগ দেন উবায়েদ শাহ এবং আলী উসমান, কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। মোহাম্মদ আব্বাসের অভাব অনুভব করে পাকিস্তান। শেষ পর্যন্ত 64 রানে অপরাজিত আছেন জাস্টিন গ্রেভস এবং 36 রানে রোস্টন চেইস। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা টাইগারদের। ডারউইনে প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট ও সুযোগ সুবিধায় মুগ্ধ ফাইজুল ইসলাম।
কারণ না জানিয়ে চুক্তিবদ্ধ আম্পায়ারের তালিকা থেকে শরীফুদ্দৌলা সৈকতকে বাদ দিল বিসিবি। 4 মাস ধরে বন্ধ বেতন, মেয়াদ শেষের আগেই ছাঁটাই সাইমন টফেল। এবং এবছরই বাংলাদেশে আসতে পারেন কিলিয়ান এমবাপ্পে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে ফরাসি তারকাকে ঢাকায় আনতে চায় সরকার। দেশ জুড়ে ফুটবলের জোয়ার তুলতেই এমন পরিকল্পনা। এই ছিল খেলার সময়।